একদিন ভূত জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি কি সংসার করেছেন? বললাম, সংসার মানে বিয়ে? সর্বনাশ, একলা শুতে ঠাঁই পায় না শঙ্করাকে ডাকে। ক্ষমা করবেন, ওই কার্যটি আমার দ্বারা হবে না। ভূত একটু হাসল, কিছুক্ষণ যেন অন্যমনস্ক থেকে হঠাৎ বলে উঠল, দেখুন, আপনার সঙ্গে একদিন মেলামেশা করে বুঝেছি আপনি সজ্জন, চোর ছেচর নয়। আমি অনেক দিন থেকেই আপনার মতো একজন মানুষ খুঁজছি। আসলে আমার একটি অনুরোধ আছে, আপনাকে সেটা রাখতে হবে। ভূত যে নিছক আমার সঙ্গ লাভের জন্য নয়, একটা মতলব নিয়ে আমার কাছে ঘোরাঘুরি করছে, সেটা এতদিন বুঝিনি। বোঝা উচিত ছিল, কারণ মুচ্ছুদ্দি প্রেতাত্মা বিনা প্রয়োজনে কারো সঙ্গে ঘনিষ্ঠতা করবে এটা মনে করা অন্যায়। সতর্কভাবে বললাম, কি অনুরোধ? ভূত তখন টেবিলের ওপর কনুই রেখে নিজের ও বংশের ইতিকথা বলতে আরম্ভ করলো। আন্দাজ করলাম, কাঁকড়া বিছের লেজে যেমন হুল থাকে, অনুরোধটা আছে গল্পের শেষে। নন্দদুলাল নন্দী ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাহেবদের সঙ্গে ব্যবসা করে প্রচুর উপার্জন করেছিল। জমিদারি, বাগান, ক্ষেত, বালাখানা সবই হয়েছিল। তার যখন 53 বছর বয়স, তখন সিপাহী বিদ্রোহের গণ্ডগোল আরম্ভ হলো। এদিকে যুদ্ধবিগ্রহের সম্ভাবনা বিশেষ ছিল না, কিন্তু যার টাকা আছে তার আশঙ্কার শেষ কোথায়? একদিন গভীর রাতে নন্দদুলাল একটি পিতলের ঘটিতে 100খানা মোহর পুড়ে বাগানের নিম গাছ তলায় পুঁতে রাখল। আর সবই যদি যায়, 100 আকব্বরী মোহর তো বাঁচবে। মিউটিনি হাঙ্গামা এদিকে এলো না বটে, কিন্তু অরাজকতার সময় হঠাৎ একদিন নন্দদুলালের বাড়িতে ডাকাত পড়ল। তার হাট দুর্বল ছিল, সে বেবাক হাটফেল করে মারা গেল। ডাকাতেরা লুটপাট করে চলে গেল। তারপর ক্রমে দেশ ঠান্ডা হলো, শান্তি শৃঙ্খলা ফিরে এলো। নন্দদুলাল হিসেবি লোক ছিল, তাই তার আমলে চাল বেশি বাড়তে পারেনি। তার পুত্র যশোদা দুলালের আমলে বাবুয়ানি বাড়ল। আগে দোল বা দুর্গোৎসবের সময় হরি কীর্তন হতো, এখন বাইনাচও দেখা দিল। তারপর তস্যপুত্র ব্রজদুলাল এসে বিলাসিতার চরম করে ছেড়ে দিল। জুতোয় মুক্তোর ঝালর লাগিয়ে, বাইজির পল্টন পুষে, 100 টাকার নোটের ঘুড়ি উড়িয়ে সে যখন পৃথিবী থেকে বিদায় নিল, তখন লক্ষ্মীও বিদায় নিয়েছেন। বাকি আছে শুধু বাগান ঘেরা বাড়িখানা। ব্রজদুলালের পুত্র গোপীদুলাল নিরীহ মানুষ। বাপের বেঁচে থাকা এঁটো কুটো খেয়ে যতদিন পারল চালালো। শেষ পর্যন্ত তাকে বাড়িটা বিক্রি করতে হলো। তারপর গত 20 বছর ধরে গোপীদুলাল বাড়ির বিক্রয় মূল্য নিয়ে এবং সামান্য কাজকর্ম করে অতি দীনভাবে সংসার চালাচ্ছে। তার স্ত্রীর মৃত্যু হয়েছে। একমাত্র কন্যার বয়স 21, কিন্তু এখনো তার বিয়ে দিতে পারেনি। উপরন্তু কয়েক বছর যাবৎ তাকে দুরন্ত হাঁপানি রোগে ধরেছে। গল্প শেষ হলে জিজ্ঞাসা করলাম, আপনার প্রপৌত্র মানে গোপীদুলাল বাবু কি এখানেই থাকেন? হ্যাঁ, বেনে পাড়ার এক ধারে একটা ভাঙা বাড়িতে পড়ে আছে। তারও বেশি দিন নয়, তাকে কালে ধরেছে। আর তো কিছু নয়, গোপীদুলাল মরলে মেয়েটা ভেসে যাবে। মনকে দৃঢ় করে বললাম, দেখুন, আমি আগেই বলেছি যে বিয়ে করবার মতো অবস্থা আমার নয়, সুতরাং আপনি ওই অনুরোধটি করবেন না। প্রেত তাড়াতাড়ি বলল, না না, অনুরোধ করছি না, আমি বলছিলাম আপনি যদি দয়া করে মোহরগুলো গোপীদুলালের কাছে পৌঁছে দেন, তাহলে সে মেয়েটার বিয়ে দিয়ে মরতে পারে আর কি। অবাক হয়ে বললাম, মোহরের ঘটে কি এখনো নিমতলায় পোতা আছে নাকি? হ্যাঁ, মরার আগে কাউকে বলে যেতে পারলাম না। যেমন পুঁতেছিলাম তেমনি পোঁতা আছে, তাই তো নিম গাছ ছাড়তে পারি না। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইলাম। আশ্চর্য এই যে ভূতের কথায় একটুও অবিশ্বাস হলো না। 100 আকব্বরী মোহর। আকব্বরী মোহরের দাম কত আমি জানি না, কিন্তু বর্তমানকালে 100 মোহরের দাম 10,000 টাকার কম হবে না। ক্ষীণকণ্ঠে বললাম, এত সোনা, এর দাম যে অনেক।
সেই জন্যই তো কাউকে বিশ্বাস করতে পারিনি। আপনি ভরসা। আমি আমি কি করব? ঘটিটা খুঁড়ে বার করতে হবে। বেশি খুঁড়তে হবে না, এই হাতখানেক খুঁড়লেই পাওয়া যাবে। কিন্তু খুঁড়বে কে? আমি? ভূতের চোখ নীরবে সম্মতি জানালো। আমি চটে গিয়ে বললাম, বেড়ে ভূত তো আপনি মশাই। হ্যাঁ, ও বাগান এখন নিকুঞ্জ পালের দখলে, সে আমাকে খুঁড়তে দেবে কেন? আর আমি বা তাকে বলবোটা কি? বলবো, মশাই আপনার বাগানে মোহর পোঁতা আছে তাই খুঁড়তে এসছি। হ্যাঁ, যত সব। এ বাবা, না না, আপনি দিনের বেলা যাবেন কেন? দুপুর রাতে চুপি চুপি পাঁচিল ডিঙিয়ে, নিম গাছটা বাড়ি থেকে অনেক দূরে, বাগানের এক কোণে। রাতে বাগানে কেউ থাকবে না। আমি বিড়ি ধরাবার উপক্রম করে বললাম, মাফ করবেন, আমার দ্বারা হবে না। রাত্রিবেলা পরের বাগানে যদি ধরা পড়ি না, ঠ্যাঙে দড়ি পড়বে। আর নিকুঞ্জ পালের লোকটা এমনিতে আমাকে সন্দেহের চোখে দেখে, আমি পারবো না। তারপর কয়েক রাত পর পর ভূতের সঙ্গে ঝুলেঝুলি চলল। আমি অটল, ভূত ও নাছরবান্দা। আমি যত বলি পারবো না, ভূত ততই বলে দয়া করুন। যে রাত্রি দৃশ্য নিয়ে আরম্ভ করেছি, তারপরেও কয়েকটা রাত কেটে গেছে। হঠাৎ দেশলাই জেলে ভূতকে তাড়াবার চেষ্টা করলাম, কিন্তু ভূতের এখন দেশলাই অভ্যাস হয়ে গেছে। কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে গেলেও আবার ফিরে এসে কাতর কণ্ঠে বলে, দয়া করুন, সৎবংশের মেয়ে নষ্ট হয়ে যাবে। আমার অবস্থা সঙ্গীন হয়ে উঠল। রাতে ঘুম নেই, সারা রাত ভূতের সঙ্গে তর্ক করেছি। উপন্যাস লেখা বন্ধ হয়ে গেছে। একদিন মরিয়া হয়ে বললাম, বেশ, রাজি আছি, কিন্তু আমাকেও মোহরের ভাগ দিতে হবে। ভূত মুচ্ছুদ্দি। সে একটুখানি বিবেচনা করে বলল, বেশ, আপনি 5% দালালি পাবেন, মানে 5খানা মোহর আপনার। অতঃপর আর না বলার উপায় রইল না। 5খানা মোহর মানে 500 টাকা। 500 টাকার জন্য অতি বড় দুঃসাহসিক কাজ করবেন না, এমন সাহিত্যিক কজন আছেন? আমার দুঃখ এই যে বাকি 95খানা মোহর হজম করতে পারবো না। পেটের দায়ে কুৎসিত উপন্যাস লিখি বটে, কিন্তু চুরি করতে পারবো না। তাছাড়া চুরি করে যাব কোথায়? নন্দদুলাল মুচ্ছুদ্দির হাত এড়াবো কি করে? রাত 2:30টার সময় প্রেতের অনুগামী হয়ে বেরোলাম। আকাশে কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদ ছিল। তারই আলোয় পাঁচিল টপকে নিকুঞ্জপালের বাগানে ঢুকলাম। ভূত দেখে যা হয়নি সেটাই হলো। বুকের ভিতর দুমদাম শব্দ হতে লাগলো। ভূত দেখিয়ে দিল এক স্থানে কয়েকটা কোদাল, শাবল আর খন্তা পড়ে আছে। একটা খন্তা তুলে নিলাম। ভূত পথ দেখিয়ে নিম গাছতলায় নিয়ে গেল। নিম গাছতলায় একটা স্থানে আঙুল নির্দেশ করে ভূত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তদারক করতে লাগলো, আর আমিও খুঁড়তে আরম্ভ করলাম। চারদিক নিশুতি, কোথাও সারা শব্দ নেই। মনে হলো আমিও মানুষ নই, কোনো স্বপ্ন সংকুল সূক্ষ্ম জগতের বাসিন্দা। আধ ঘন্টার মধ্যে ঘটি নিয়ে নিজের ঘরে ফিরে এলাম। ঘটির গায়ে সবুজ রঙের কলঙ্ক, কিন্তু ভেতরে 100 নিষ্কলঙ্ক আকব্বরী মোহর ঝকমক করছে। ভূত আত্মাভিমান সূচক একটা ভ্রু ভঙ্গি করে বলল, কি বলেছিলাম? আমার গায়ে তখন কাল ঘাম ঝরছে। ফস করে দেশলাই জেলে আমি একটা বিড়ি ধরালাম। ভূতকে বেশি আশকারা দেওয়া ভালো না। পরদিন সকালবেলা আবার ঘটি খুলে দেখলাম। স্বপ্ন নয়, মায়া নয়, মতিভ্রম নয়, সত্যিই 100খানা মোহর। তার মধ্যে থেকে 5টি সরিয়ে নিয়ে বাকি 95খানা পুঁটলিতে বেঁধে নিয়ে বেরোলাম। আর দেরি নয়, সোনার মোহ বড় মোহ, বেশিক্ষণ কাছে রাখলে হয়তো লোভ সামলাতে পারবো না। বেনেপাড়ার এক প্রান্তে গোপীদুলালের বাড়িটা খুঁজে বের করলাম। নোনা ধরা চটা ধরা বাড়ি। তার সামনে ঝাঁকড়া চুল একটা ছোকরা শীষ দিতে দিতে পায়চারি করছে। আমি দরজার কড়া নাড়তেই ছোকরা আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করে সরে পড়ল। একটা মেয়ে এসে দরজা খুলে দিল। তারপর অপরিচিত ব্যক্তি দেখে একটু ভিতর দিকে সরে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। তারপর বলল, কাকে চান? বুঝলাম গোপীদুলালের আই বুড়ো মেয়ে। গায়ের রং ফর্সা,
মুখখানি নরম ও সুশ্রী, সর্বাঙ্গে ভরা যৌবন, কিন্তু চোখে মুখে আতঙ্ক, যেন নিজের যৌবনের ভয়ে সর্বদা ত্রস্ত চকিত হয়ে আছে। পরিধানে বোধ করি বাপের একখানা অর্ধমলিন ধুতি। গায়ে ব্লাউজের অভাব ঢাকা দেবার জন্য আঁচলটা বুকের ওপর 2 ফের করে জড়ানো। আমার কণ্ঠ যেন কে চেপে ধরল। গলা ঝাড়া দিয়ে বললাম, এটা কি গোপীদুলাল বাবুর বাড়ি? বাবা বাড়ি নেই। তিনি বাড়ি নেই? কখন ফিরবেন? হাসপাতালে গেছেন, ফিরতে বোধহয় দেরি হবে। ও, তার সঙ্গে আমার বিশেষ দরকার ছিল। ঠিক আছে, আমি ওবেলা বরং আবার আসবো। হ্যাঁ, তাকে বলে দিও। মেয়েটি চকিতে মুখ তুলল। আচ্ছা। আমার খোলার ঘরে ফিরে গিয়ে একটার পর একটা বিড়ি টানতে লাগলাম। মাথা গরম হয়ে উঠল। 2 বান্ডিল বিড়ি শেষ হয়ে গেল। ভয় চকিত যৌবন, দুঃসহ অসহায় যৌবন, আপনার মাংস হরিণীর বৈরী। ভূতের সঙ্গে একবার পরামর্শ করতে পারলে ভালো হতো, কিন্তু ভূত দিনের বেলা আসে না। বিকেলবেলা আবার গেলাম। এবার দালালির মোহর 5টিও নিয়ে গেলাম। মেয়েটি দ্বার খুলে দিল, বলল, বাবার শরীর বড় খারাপ, দেখা করতে পারবেন না। কি দরকার আপনার? হঠাৎ জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? কমলা। কমলা, তোমার বাবাকে বলো যে আমার কাছে তার কিছু টাকা পাওনা আছে, সেটাই দিতে এসেছি। দরজার ছায়ান্ধকার থেকে সে বিহল চোখে আমার দিকে তাকালো, তারপর আবার ছায়ার মতোই অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পরে ফিরে এসে বলল, আসুন। গোপীদুলাল বাবু বিছানায় আধশোয়া হয়ে হাঁপাচ্ছিলেন। অকাল বৃদ্ধ জীর্ণ মানুষ, চোখে উৎকণ্ঠা ভরা ক্লান্তি। আমি পাশে বসলে আমাকে বললেন, আপনাকে টাকা পাওনা আছে বলে মনে পড়ে না তো? টাকার কথা পরে বলবো, এখন আমার একটা প্রস্তাব আছে আর কি। আমি আপনার স্বজাতি, ভদ্র সন্তান। আমি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। গোপীদুলাল দিশেহারা হয়ে গেলেন। আমি বিস্তারিতভাবে নিজের পরিচয় দিলাম। তার হাঁপানি যেন আরো বেড়ে গেল। শেষে বললেন, কমলার বিয়ে দিতে পারবো, এ আমার আশার অতীত। আমার তো পয়সা নেই। আছে বই কি, এই যে। বলে আমি পুঁটুলি খুলে 100 মোহর তার সামনে ঢেলে দিলাম। কমলাকে বিয়ে করেছি। শ্বশুরমশাই কিন্তু টিকলেন না। বিয়ের পরদিনই মারা গেলেন। আকস্মিক ভাগ্যোন্নতি তার সহ্য হলো না। কলকাতায় ফিরে এসে বন্ধুদের ঋণ শোধ করেছি। পুস্তক প্রকাশকের ব্যবসা ফাঁদবার আয়োজন করছি। সেই উপন্যাসখানা ছিঁড়েই ফেলেছি। এবার একখানা রোম্যান্স ভরা ভদ্র উপন্যাস ধরব, যেটা পড়ে কমলা লজ্জা পাবে না। নন্দদুলালের সঙ্গে আর একবার মাত্র দেখা হয়েছিল। আমি বলেছিলাম, কেমন, খুশি হয়েছেন তো? নির্লজ্জ প্রেত চোখ টিপে মুচকি হেসেছিল। দালালিটা একটু বেশি নিয়ে নিলে না নাতে জামাই? ভূতের কৃপায় আমার ভবিষ্যৎ এখন বেশ উজ্জ্বল। শুনছিলেন ভূত ভবিষ্যৎ দ্বিতীয় ও শেষ পর্ব। রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে লেখক প্রেত ও গোপীদুলালের ভূমিকায় সোমনাথ ব্যানার্জি, কমলা পিয়ালি মণ্ডল। সাউন্ড মিক্সিং, অডিও এডিটিং অ্যান্ড বিজিএম অদ্ভুতুরে অরিজিনালস। পোস্টার ডিজাইন বাই টিম অদ্ভুতুরে অরিজিনালস।